তো বন্ধুরা, এই একটা ছবি এই মুহূর্তে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে বাংলাদেশের সরকার আর ওখানকার ভারত বিরোধী জেহাদিদের মনে, যার আওতায় এখন তড়িঘড়ি বাংলাদেশের বিদেশমন্ত্রী তো ভারতে ছুটে এসেছে এবং লাগাতার অজিত ডোভাল থেকে শুরু করে জয়শঙ্করের সাথে মিটিং চলছে পরিস্থিতি ঠিক করার উদ্দেশ্যে। কিন্তু ভারত এখানে পুরো আটঘাট বেঁধেই নেমেছে বাংলাদেশের চুলকানি বন্ধ করতে, যাতে পশ্চিমবঙ্গের ইলেকশন শেষ হলে বাংলাদেশের একটা পার্মানেন্ট বন্দোবস্ত করা যায়। স্পেশালি আপনাদের বলেছিলাম না, বাংলাদেশের রাস্তা পশ্চিমবঙ্গ হয়েই যাবে, তো সেই প্ল্যান অ্যাক্টিভ করার সময় হয়ে গেছে এবং একদিকে পশ্চিমবঙ্গের ইলেকশন হবে আর উল্টো দিকে বাংলাদেশে ভারত নিজেদের গেম খেলবে। ফলে দুটো মিলিয়ে এই রিজিয়নের পুরো জিহাদি ইকোসিস্টেম, যা গত 50 বছর ধরে চলছিল, তার ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে এবং এই জন্যই তো বিএনপিকে ক্ষমতায় আনা। এখন স্বাভাবিকভাবেই এটা শুনে আপনাদের মনে প্রশ্ন তো জাগবে যে ভাই, পশ্চিমবঙ্গের ইলেকশনের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? আর হঠাৎ করেই দিল্লিতে মক ড্রিল করার দিন বাংলাদেশের হাইকমিশনের সাথে ভারতীয় সেনাপ্রধানের গোপন বৈঠকে ঠিক কী চুক্তি হয় এবং এই ছবিটা বাংলাদেশের জন্য কেন একটা বড় সিগন্যাল এবং কিভাবে ভারত বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ রাজ্যের ডি-র্যাডিক্যালাইজেশন বা জেহাদিদের উপড়ে ফেলার পরিকল্পনা করছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনারা যারা আমার পুরনো ভিউয়ার তারা হয়তো জানবেন, বাংলাদেশে তারেক রহমান ক্ষমতায় আসার আগে আমি 2 থেকে 3টে বিষয় বলেছিলাম। প্রথমত, শেখ হাসিনার সাপোর্ট ভারত সরকার সরিয়ে নিয়েছিল, কারণ উনি আমাদেরকে ডবল ক্রস করে চায়না আর ভারতের মাঝে গেম খেলার চেষ্টা করছিল আর ভারতের যে মূল ডিমান্ড মানে ডি-র্যাডিক্যালাইজেশনে কোনো রকম সাহায্য করেনি আর না ভারত থেকে বাংলাদেশিদের ফেরত নিয়েছিল। উল্টে উনি আবার হিন্দু নিধনে ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়েছিলেন ভারতকে ব্ল্যাকমেলিং করতে 2021 সালে। দ্বিতীয়ত, ভারত বিএনপিকেই সিলেক্ট করে নিয়েছে পরবর্তী সরকার গঠনের জন্য, আর ভারত বিএনপিকেই ব্যবহার করবে আমাদের এই ডি-র্যাডিক্যালাইজেশনের প্রসেসে। আর ভারতের সাপোর্ট পেয়ে কিন্তু তারেক রহমান দেশে ফেরার সাহস দেখিয়েছে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলেছিলাম, সেটা হলো পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে আমাদের বাংলাদেশে নিজেদের গুটি রেডি রাখতে হবে এবং এই উদ্দেশ্যেই ইউনিসকে এবং পরবর্তী সরকারকে চাপ দিতেই গোটা নর্থ ইস্ট রাজ্য আর পশ্চিমবঙ্গের মতন জায়গায় ভারতীয় ফোর্সেসে নতুন করে বেস সেট আপ করে আমাদের ডিপ্লোম্যাটদের বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়, যাতে চাপ তৈরি করা যায় বাংলাদেশের ওপর যে যদি বাংলাদেশে ইলেকশন না হয় তাহলে আমরা মিলিটারি অ্যাকশন নিতে বাধ্য হব। আর তাতেই ভয় পেয়ে কিন্তু মোহাম্মদ ইউনিস ক্ষমতা হস্তান্তরে রাজি হয়। আর এটা যে কতটা সত্যি সেটা জানার জন্য আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, বিএনপি ক্ষমতায় এসে গণভোটের শপথ নিতে অস্বীকার করেছিল, যা কড়া ইঙ্গিত ছিল যে বিএনপি কাদের কথায় কাজ করছে। আর বিএনপি আসতে না আসতেই বাংলাদেশে হিন্দু হত্যা বা ভারত বিরোধী সবটাই বন্ধ হয়ে যায় বা অনেকটাই কমেছে। এখন এটুকু আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে কিভাবে বাংলাদেশে আমাদের গুটি সাজানো হয়েছে। এবারে আসি আসল কথায়, যে এর সাথে পশ্চিমবঙ্গের ইলেকশনের কী সম্পর্ক এবং কেন হঠাৎ করেই আর্মি চিফের মিটিং হয় বাংলাদেশের হাই কমিশনারের সাথে। তো বন্ধুরা, এখানে শুরুতে আপনাদের মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের যত সমস্যা সবটাই বাংলাদেশ থেকে। কেননা ডিপ স্টেট গত 50-60 বছর ধরে কর্পোরেট ওয়ার্ল্ডের মাধ্যমে আর পলিটিশিয়ানদের সাহায্যে বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলিমদের ভারতে অনুপ্রবেশ করিয়েছিল। এর দুটো উদ্দেশ্য, এক হলো ভারতের র্যাডিক্যালাইজেশন করিয়ে ডেমোগ্রাফি পাল্টানো, যাতে আমাদের সরকার ডিপ স্টেটের ইশারায় কাজ করে, যা 2014 পর্যন্ত হয়েছে। আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল ভোট জেতানো লোকাল পলিটিশিয়ানদের, কারণ বাংলাদেশিদের মাধ্যমে ডিপ স্টেট নিজের পছন্দের সরকার গঠন থেকে শুরু করে নিজেদের পলিসি তৈরি করাতে পারত, এমনকি প্রয়োজন হলে দাঙ্গাও করা। তো গোটা দেশে যে ইসলামিক জিহাদ বর্তমানে চলছে তার সেন্টার দুটো, এক হলো কাশ্মীর, 2 হলো বাংলা। তো কাশ্মীরে মূল জিহাদটা চলতো, কিন্তু গোটা দেশে ডেমোগ্রাফি পাল্টানোর কাজ পশ্চিমবঙ্গ দিয়েই হতো বাংলাদেশ থেকে। ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ইলেকশনে এই যে এত তোড়জোড় দেখছেন, 2.5 লাখ ফোর্স নামানো, ইলেকশন কমিশনের এত অ্যাক্টিভ হওয়া আর আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ 15 দিন বাংলাতে থাকা, এটা কেবলমাত্র ইলেকশন জেতার জন্য নয়, এটাই ডি-র্যাডিক্যালাইজেশন শুরুর দ্বিতীয় ধাপ। কাশ্মীরে জেহাদের সেন্টার সেটা তো ধ্বংস করা হয়েছে, কিন্তু এই সমস্ত কোনো কাজের নয় যদি দেশের ভেতরে 10 থেকে 15 কোটি বাংলাদেশ আর রোহিঙ্গা বসে থাকে আর ক্রমাগত বাংলাদেশ থেকে কোটি কোটি জেহাদি ভারতে ঢুকে পড়ে এবং এই 10 থেকে 15 কোটি পপুলেশনের মারাত্মক লেভেলে জনসংখ্যা কিন্তু বাড়ছে। ফলে ডি-র্যাডিক্যালাইজেশনের দ্বিতীয় ধাপ ছিল বাংলাদেশকে ঠিক করা
এখন সেটা কিভাবে হবে? পশ্চিমবঙ্গ হলো তার দরজা, অর্থাৎ যা কিছু করতে হবে সেটা পশ্চিমবঙ্গের মাটি থেকেই হবে। কিন্তু তার জন্য জরুরি ছিল সীমান্তের এপারে মানে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকবে যারা সেন্টার থেকে যা নির্দেশ আসবে সেই মতন কাজ করবে, এবং উল্টো দিকে সীমান্তের ওপারেও এমন একটা সরকার চায় যারা ধাপে ধাপে আগামী কয়েক বছর ভারতে যে সমস্ত পলিসি ইমপ্লিমেন্ট করা হবে তারপর বাংলাদেশিদের ফেরত নেওয়ার সাথে ওদিকে পাকিস্তানের যত অ্যাসেটস রয়েছে এবং আমেরিকার এত বছর ধরে তৈরি এই জেহাদি ইকোসিস্টেম তাকে ধ্বংস করতে সাহায্য করবে, বা সহজ ভাষায় বললে আমাদের রাস্তা খুলে দেবে। আর ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে বাংলাদেশেও সরকার বদল জরুরি ছিল, এবং ওই সরকারকে চাপে রাখতে শেখ হাসিনা ভারতের কাছেই থাকবে এবং বাংলাদেশের আশেপাশে আমাদের মিলিটারি ফোর্সও চাপ বাড়াবে প্রয়োজন মতো। আর তারপর গিয়ে পশ্চিমবঙ্গের ইলেকশন করিয়ে সরকার বদল হবে, যার জন্য এসআইআর জরুরি ছিল। এখন প্রশ্ন হলো, এইসবের মাঝে আমাদের সেনাপ্রধান বাংলাদেশের হাই কমিশনারকে কী ডোজ দিল? ভিডিও শুরুতেই আপনাদের কি বলেছিলাম, এই মিটিং কবে হয়েছে? 2 তারিখে। এটা কিন্তু সেই দিন যেদিন দিল্লিতে মক ড্রিল চলছিল, যা প্রিপারেশান পাকিস্তানের সাথে কোনো রকম ফিউচার কনফ্লিক্টে কিভাবে জনগণ রেডি হবে তার জন্য, যা অলরেডি রাজস্থানেও চলছে। এখন ওই দিন দিল্লিতে এই মক ড্রিল চলাকালীন বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বেসিক্যালি ভারত একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করল যে আমরা পাকিস্তানের সাথে আগামী দিনে যা করতে চলেছে তা বাংলাদেশের সাথেও হতে পারে যদি তারেক রহমান হাসিনার মতনই আমাদেরকে ডবল ক্রস করার চেষ্টা করে। এবং এর জন্য এই ছবিটা আপনাদের একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে, যা সেনাপ্রধান টুইট করেছে। এখানে লক্ষ্য করুন, ওনাদের ব্যাকগ্রাউন্ডে একটা পেইন্টিং আছে, ওটাই মেন সিগন্যাল। ওখানে 1971 যুদ্ধে সারেন্ডার করার ছবিটার বদলে এখন এই ছবিটা ব্যবহার হয়েছে। এখানে আপনি মহাভারতের যুদ্ধের রথ দেখতে পাবেন, যা ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের, এবং তার পাশে ছোট্ট করে চাণক্যও দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে আমাদের আর্মির গ্রাউন্ড ইনভেশনের ছবি রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে চাণক্য নীতি আমাদের পলিসি বা পলিটিক্যাল নীতিকে রিপ্রেজেন্ট করছে, আর ভবিষ্যৎ কনফ্লিক্টের একটা মেসেজ দেওয়ার চেষ্টা চলছে শ্রীকৃষ্ণের রথ আর যুদ্ধকে দেখে, যেটা মহাভারত থেকে নেওয়া। আর এই মিটিং হয়েছে মক ড্রিল চলাকালীন, যেটা সাফ ইঙ্গিত বাংলাদেশের বর্তমান সরকারের জন্য যে ওরা যদি পাকিস্তানের পরিণতি ভোগ করতে না চায় তাহলে ভারতের মতনই কাজ করা উচিত। এখন এরপর এই মিটিংয়ের ঠিক 4 দিনের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় অ্যাম্বাসেডারের সাথে তড়িঘড়ি দেখা করে, আর যখন তারেক রহমান ঢাকাতে ভারতীয় অ্যাম্বাসেডারের সাথে মিটিং করছিল ঠিক সেই দিনই মোহাম্মদ ইউনিস আর বাকি অ্যাডভাইজারদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশের জন্য কাজ শুরু করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের উকিলরা। বিষয়টা একটু বেশি কাকতালীয় নয় যে হঠাৎ করেই বাংলাদেশের এই সরকারের আমলে ইউনিস গ্যাং যাতে দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য তোড়জোড় চলছে। এমনকি বাংলাদেশের মিডিয়াকেও যদি দেখেন, ওখানে কিন্তু ইউনিসের সমস্ত পোল খোলা হচ্ছে, যেটা সরকারের সাপোর্ট ছাড়া সম্ভব নয়। এছাড়াও ভারতকে সিগন্যাল দিতে ক্রমাগত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ওপরেও তদন্ত চলছে ভারতে ক্রিকেট বয়কটের জন্য। এবং এই সমস্ত কিছু হওয়ার ঠিক পরের দিনই বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারতে ছুটে আসে। এখন মজার ব্যাপার হলো, উনি ভারতে আসার আগে যতটা সম্ভব ক্রিকেট বোর্ড আর ইউনিসের বিরুদ্ধে কিছু তদন্তের হুঁশিয়ারি দিয়ে একটা মহল তৈরি করা হলো, যেটা ভারতের জন্য একটা পাল্টা সিগন্যাল যে আমরা কিন্তু পাকিস্তানপন্থী নয় এবং আমাদের কোনো ইচ্ছা নেই ভারতের বিরুদ্ধে যাওয়ার। আর তারপর দিল্লিতে কি মিটিং হলো এবং কিভাবে বাংলাদেশ ভারতের কথা মতন কাজ করবে তা তো কিছুদিন পর বোঝা যাবে। কিন্তু যত পশ্চিমবঙ্গের ইলেকশন এগোবে তত বাংলাদেশে চাপ বাড়বে। আর আমি গ্যারান্টি, হয় ভোট জিতে অথবা অন্যভাবে পশ্চিমবঙ্গে এবছরে এই ডি-র্যাডিক্যালাইজেশনের প্রসেস চালু করতেই হবে। তবে গিয়ে কিন্তু বাংলাদেশিদের খেদানোর কাজ শুরু হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে ভারতকে রিজিওনাল সুপার পাওয়ার বানাতে।